ওকে, আজকে আমরা গাইনোকোলজির কিছু খুব সিম্পল, ইজি এবং দরকারি টপিক পড়বো। এটার মধ্যে থাকছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, একটোপিক প্রেগন্যান্সি, ব্রেস্ট কন্ডিশনস আর ইনফার্টিলিটি। আমরা এই টপিক গুলো পড়বো, দেখবো যে একটার সঙ্গে আরেকটা কিভাবে রিলেটেড, একটা কিভাবে আরেকটার জন্য দায়ী হতে পারে, আর এজ এ নার্স আমাদের কি কাজ থাকবে এই কেসগুলোর ক্ষেত্রে। আর আমরা ক্লাসের মধ্যে এটাও আলোচনা করবো যে এই টপিক গুলা থেকে বিপিএসসি তে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আসে, ভাইবার জন্য বলেন বা রিটেন এমসিকিউ, ওভারঅল সবকিছু আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আসলো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। পেলভিক ইনফ্লামেটরি এই ওয়ার্ডটার মধ্যেই আমরা পাচ্ছি যে পেলভিসে ইনফ্লামেশন হয়। তো পেলভিসে নর্মালি কি ফিমেলদের যে আপার রিপ্রোডাক্টিভ অর্গানটা থাকে, আপনার ওভারি, সার্ভিক্স, ইউটেরাস, পেলভিস, যে কোনো একটা পার্ট যদি ইনফেকশনের পর ইনফ্লামেশন হয়ে যায়, তাহলে যে কন্ডিশন সেটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তো এটা নর্মালি কেন হয়? লং টাইম ধরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ইনফেকশন গুলো থাকে, লাইক গনোরিয়া বা ক্ল্যামাইডিয়া, এটা যদি ঠিকঠাক ভাবে ট্রিটমেন্ট না করা হয়, তাহলে পরবর্তীতে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়। And এই যে আপনারা পিকচারটা দেখেন, স্কিন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখা যাচ্ছে। অলরাইট। এখানে দেখেন যে ফ্যালোপাইন টিউব, বাম পাশে আমরা নর্মালটা দেখাইছি আর ডান পাশে ইনফ্লামেটেড যে কেসটা থাকে। তো নর্মাল ফ্যালোপাইন টিউবটা কেমন থাকে? সরু। আর যখন ইনফ্লামেশন হয়ে গেছে, ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়েছে, তখন সেলটা ইনফ্লামড হয়ে দেখেন অনেকটা ফুলে গেছে। একইভাবে আবার যদি বলি, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা দেখেন ডান পাশে অনেকটা ফুলে গেছে, বাম পাশে নর্মালটা থাকে। সার্ভিক্সেও সেম হয়। মোট কথা হচ্ছে আমাদের যে আপার রিপ্রোডাক্টিভ অর্গান আছে, এটার সেলগুলো ফুলে যাবে, গিয়ে ইনফ্লামেশন হবে, তখন এটাকে আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলবো। তো আপনাদের এখান থেকে সবচেয়ে কমন কোশ্চিন আসে যে কেন হয়। এটার একটাই কারণ হচ্ছে আনট্রিটেড এসটিডি। আপনার কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়েছে বা ডিজিজ ছিল, সেটা যদি ট্রিটমেন্ট না করা হয় কিংবা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট না করা হয়, পরবর্তীতে পিআইডি ডেভেলপ করে। পিআইডি হলে কি হতে পারে? যেহেতু ইনফ্লামেশন হয়েছে, তাহলে পেশেন্টের অনেক বেশি ফিভার থাকবে, পেইন থাকবে, এবং যখন পেশেন্ট ইন্টারকোর্সে যাবে তখন পেইনের ফেস করবে, যেটাকে আমরা ডিসপারইউনিয়া বলি। তো এটার রিস্ক ফ্যাক্টর গুলা কি? যারা মাল্টিপল পার্টনারের সঙ্গে সেক্সুয়ালি ইন্টারমিডিয়েট হয়, নর্মালি কি হয়, যারা আপনার প্রস্টিটিউটে যারা থাকে, তারপর ট্রাক ড্রাইভার আছে, ড্রাগ অ্যাবিউজার, দেন সেক্স ওয়ার্কার, যারা তারা নর্মালি এই ডিজিজের রিস্ক ফ্যাক্টরে আছে। এছাড়া যদি নর্মাল পাবলিক আমরা যারা, তারা যে আনপ্রোটেক্টেড সেক্স প্র্যাকটিস করে থাকে, কন্ডোম ইউজ না করে, তাহলে কি হবে? একজন থেকে আরেকজনের মধ্যে ইজিলি ব্যাকটেরিয়া পার হয়ে যাবে। এছাড়া যদি আগেকার এসটিআই এর হিস্ট্রি থাকে, যে পেশেন্টের আগে থেকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন আছে, ক্ল্যামাইডিয়া বা গনোরিয়া কোন একটা, তাহলে তাদের পরবর্তীতে একটা পিআইডি ডেভেলপ করার চান্স থাকে। আর রিসেন্ট পেলভিক সার্জারি হয়েছে, যেমন আপনার ডিএনসি হতে পারে, হিস্টেকটমি হতে পারে, অ্যাবর্শন হয়েছে, কিংবা সি সেকশন হতে পারে, এই ধরনের কোন রকমের ওটি হয়েছে, যেটার ফলে কি হয়েছে, আপনার পেলভিক অর্গানের যে সেল গুলো আছে এটাতে ড্যামেজ হতে পারে। কিংবা রিসেন্ট যদি অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, প্লেসমেন্ট অফ ইন্টারফারেন্স ডিভাইস উইদিন লাস্ট 3 উইকস, দেখা গেল যে যে পেশেন্ট বা মায়েরা ইন্টারইউটেরাইন ডিভাইস ইউজ করে, তাদের ক্ষেত্রেও রিস্কটা অনেক বেড়ে যায় 3 সপ্তাহের মধ্যে। আপনারা কি জানেন আইইউডি মানে কি? জি ম্যাম, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। হ্যাঁ, এটা কি কাজে ব্যবহার হয়? ম্যাম, এটা হচ্ছে গর্ভনিরোধক হিসেবে জি, ডিভাইস। কন্ট্রাসেপটিভ ডিভাইস, জি। তাহলে এটা প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য অনেক সময় মায়েরা এটা ইউজ করে থাকেন। তো এটা তো আপনার সার্ভিসের মধ্যে ইনস্টল করতে হয়, দিতে হয়। তো এক্ষেত্রে দেখা যায় আইইউডির যে টি টেল থাকে, ওইটার আঘাতে ওখানে সেলের ড্যামেজ হতে পারে। তারপর যেহেতু বাইরে থেকে একটা প্রোডাক্ট ভিতরে ঢুকানো হচ্ছে, তো এটার মাধ্যমে অনেক সময় ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে। পরবর্তীতে এটা ইনফেকশন করে এবং পিআইডি ডেভেলপ করে। এটার ট্রিটমেন্ট কি?
ট্রিটমেন্ট নর্মালি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মিক্স টাইপের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। যেমন সেফট্রিয়াক্সিন থাকে, এটার সাথে ডক্সিসাইক্লিন ইউজ করা হয়, এবং মেট্রোনিডাজল দেওয়া হয়। তো লং টাইমে এটা ইউজ করতে হয় যাতে পরবর্তীতে ইনফার্টিলিটি ডেভেলপ না করে। কোনো পেশেন্টের যদি পিআইডি থেকে থাকে, তাহলে সেই পেশেন্টের ওই ইনফেকশন প্রপার ভাবে ট্রিটমেন্ট না করলে পরবর্তীতে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক মায়েরা দেখা যায় যে, বা আমরা অনেক পেশেন্ট পাই যে পিআইডি কে খুব একটা পাত্তা দেয় না, ভাবে যে আচ্ছা ঠিক আছে মেডিসিন খাইলাম, ডক্টর তো 7 দিন খাইতে বলছে বা 14 দিন খাইতে বলছে, আমার 5 দিন খেয়ে সিমটম রিজলভ হয়ে গেছে, তখন পরবর্তীতে খেতে চায় না। তো আমাদের নার্স হিসেবে কিন্তু এটা কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট। পিআইডি পেশেন্ট পাইলে যে এটা যদি ট্রিটমেন্ট ভালোভাবে না করে, তাহলে পরবর্তীতে এই মার বন্ধ্যাত্বতা হতে পারে, ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আরেকটা যে সার্জারি করতে হবে যদি কোনো স্কার থাকে বা অ্যাডিশন থাকে। স্কার হতে পারে যে রিসেন্ট কোনো সার্জারি করা হয়েছে, যেমন আমি বললাম ডিএনসি হতে পারে, অ্যাবর্শন হতে পারে, বা যে কোনো ধরনের স্কার ডেভেলপ করছে এবং অ্যাডিশন হয়ে গেছে আপনার ফ্যালোপাইন টিউবের সঙ্গে ইউটেরাস বা সার্ভিক্স, যে কোনো একটা অর্গান আরেকটা অর্গানের সঙ্গে অ্যাডিশন হয়ে গেছে, লেগে যায়, তখন এটার সার্জারি করে ঠিক করতে হয়। কারণ ওই স্কার টিস্যু থাকলে ওই জায়গাটাতে ইনফ্লামেশন হয়ে যাবে। আর একটার সঙ্গে আরেকটা অর্গান যদি এডিশন হয়ে যায়, তাহলে তো ওখানে ইজিলি ইনফ্লামেশন হবে। আপনারা কি স্কারের মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে পারেন? স্কার দেখতে কেমন হয় আর কি? আমাদের অনেকের হাত পা কেটে যায় না? কেটে যায়, দেখা যায় যে একটু ডিপলি যদি কেটে যায়, লং টাইম থাকার পরে একটা দাগ পড়ে যায় ওই জায়গাগুলোতে, একটু মোটা হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। তো ইউটেরাস বা আমাদের ফিমেল যে পেলভিক অর্গান গুলো থাকে, এখানেও সেম জিনিস হতে পারে। এরকম যদি হয়, পরবর্তীতে ওখানে ইজিলি ইনফ্লামেশন হয়ে যায়, ব্যাকটেরিয়া সহজে অ্যাটাক করতে পারে। ওকে। এন্ড দেন এই ধরনের কেসের কমপ্লিকেশন কি আমরা অলরেডি বলে আসছি যে এটার ফলে ইনফার্টিলিটি ডেভেলপ করে, আর পরবর্তীতে আবার একটোপিক প্রেগনেন্সির চান্স অনেক বেড়ে যায়। আমরা একটোপিক প্রেগনেন্সি আর ইনফার্টিলিটি দুইটা টপিকই পরবর্তীতে ডিটেলসে পড়বো, সো এখন ইন ডিটেলস যাচ্ছি না। তাহলে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আমরা কি পাইলাম, আপনার আপার রিপ্রোডাক্টিভ যে অর্গান আছে সেখানে ইনফেকশন হয়ে যদি ইনফ্লামেশন হয়। এটা নর্মালি কেন হয়? সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ গুলো আছে, এটা যদি ট্রিটমেন্ট ঠিকভাবে না করা হয়, কিংবা একবারই ট্রিটমেন্ট করা না হয়, তাহলে পরবর্তীতে পিআইডি ডেভেলপ করে। আপনাদের এটাই আসে মেইনলি পরীক্ষায় যে পিআইডি কেন হয়, এটা একটা। আর একটা হচ্ছে যে পিআইডির রিস্ক ফ্যাক্টর গুলা কি কি, যে যারা মাল্টিপল পার্টনারের সঙ্গে ইন্টারমিটেড হয়, তারপরে প্রোটেকশন ছাড়া সেক্স প্র্যাকটিস করে, আগেই অলরেডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের হিস্ট্রি আছে, কিংবা সার্জারি হয়েছে, অ্যাবর্শন হয়েছে, বা যে মা আইইউডি ইউজ করে, তাদের ক্ষেত্রে রিস্ক অনেক বেড়ে যায়, অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং খুব মেজর কেসে গিয়ে সার্জারি করতে হয়। এবার আমরা দেখবো একটোপিক প্রেগনেন্সি। আপনারা যারা ক্লাসে জয়েন করছেন, আমি শিওর সবারই এই টার্মটার সঙ্গে আমরা সবাই পরিচিত। প্রত্যেকটা নার্সিং স্টুডেন্ট, নার্স সবাই জানি। তারপর একটু আমরা রিকল করব। একটোপিক প্রেগনেন্সি মানে যে প্রেগনেন্সিটা ইউটেরাস ছাড়া অন্য কোথাও হবে। ফার্টিলাইজ যে এগ থাকবে, সেই এগটার ইমপ্ল্যান্ট হবে কোথায়? ইউটেরাস ছাড়া অন্য যে কোনো কোথাও হতে পারে। সবচেয়ে বেশি কি হয়? ফ্যালোপাইন টিউবে। আমরা যদি একটু পিকচারটা দেখি, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। জি দেখা যাচ্ছে। ওকে। একটু দেখেন প্রথম ছবিটাতে যে নর্মাল প্রেগনেন্সি কেমন হয়। এটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস এখানে ফার্টিলাইজ যে ওভামটা থাকে, ওভাম আর স্পাম যখন ইমপ্ল্যান্ট হয়, হওয়ার পর এটা কোথায় আসে? ইউটেরাসে থাকে। কিন্তু একটোপিক প্রেগনেন্সি হচ্ছে আপনার এই ইউটেরাস ছাড়া যে কোনো জায়গাতে হতে পারে, এনিহোয়ার। আপনার একটা ডেফিনেশন মনে রাখবেন যে একটোপিক মিন্স এক্সেপ্ট ইউটেরাস। ইউটেরাস বাদে বডির যে কোনো পার্টে যদি স্পাম আর ওভামটা ইমপ্ল্যান্ট হয়, ওভুলেশন ঘটে, তাহলে সেটা একটোপিক প্রেগনেন্সি। মোস্ট কমনলি কোথায় হয় বলেন তো? ক্লাসে তিথি জয়েন করেছেন। তিথি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফলোপিয়ান টিউবে বেশি হয়। অলরাইট। ফ্যালোপিয়ান টিউবে সবচেয়ে বেশি হয়, 97% ফ্যালোপিয়ান টিউবে। আপনাদের জন্য সাইডটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ বলেন, ইভেন ভাইভা কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে একটোপিক প্রেগনেন্সি বলতে কি বোঝায়, সবচেয়ে কোথায় হয়? তো এটা ইউটেরাসের বাহিরে হয়, সবচেয়ে বেশি ফ্যালোপিয়ান টিউবে হয় 97।
এছাড়া অ্যাম্পুলাতে হয় 80%, ইসমাসে 12%, অ্যান্ড ফিমব্রিয়াতে 5%। এছাড়াও কোথায় হতে পারে, ওভারিতে হতে পারে, অ্যাবডোমিনেও হয় অনেক সময়, মাঝে মাঝে সার্ভিক্সেও হয়। খুবই রেয়ার, বাট এমন অনেক কেসই আছে যে অ্যাবডোমিনে হয়ে থাকে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর কি কি? প্রথমে হচ্ছে যে যদি রিকারেন্ট এসটিআই হয়, আমরা তো বারবার একটু আগে পড়ে আসলাম যে যদি কারো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে এবং এটা যদি প্রপার ভাবে ট্রিটমেন্ট না করা হয়, তাহলে পরবর্তীতে কি হবে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে, রাইট? তো আমরা তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কারণ কি, আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তো সেম একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রেও যদি কারো ক্ল্যামিডিয়া বা গনোরিয়া এই ধরনের বারবার হয়, রিকারেন্ট বলতে যে একবার একটা মেয়ে একবার অ্যাটাক করতেছে, অসুস্থ হচ্ছে, একটা ট্রিটমেন্ট কোর্স শেষ, তারপরে আবার হচ্ছে। তো একটা পেশেন্টের যদি এরকম রিকারেন্ট হিস্ট্রি থাকে, তার মানে তার কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স আছে। অ্যান্ড দেন আমরা যেটা বললাম, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি থাকে, অ্যান্ড টিউবাল সার্জারি যদি থাকে, যে ফ্যালোপাইন টিউবের কোনো সার্জারি হয়েছে কিংবা ড্যামেজ হয়ে গেছে, বা কোনো কারণে ফ্যালোপাইন টিউবের সেল ড্যামেজ হয়ে ওখানে স্কার ডেভেলপ করছে। আর যদি ওই যে আইইউডি ইউজ করেন, আইইউডি কিন্তু অনেক মায়েরা মানে এটা ব্যবহার করতে চায় যে পিল খাওয়া অনেক কঠিন, এটা হচ্ছে ঝামেলার, মনে করতে থাকে না, দেন ইনজেকশন নিতে চাই, এটাতেও আবার দেখা যায় পেইন থাকে, ইনফেকশন, এরকম একটা ভয়ের জন্য ওনারা নিতে চায় না। তো অনেকের ক্ষেত্রে আবার আইইউডিটা কোয়াইট সেফ মনে করে যে এটাতে একটু ঝামেলা কম। কিন্তু দেখেন আইইউডির কিন্তু অনেক কমপ্লিকেশন। আপনারা যখন ফ্যামিলি প্ল্যানিং চ্যাপ্টার পড়বেন তখন দেখবেন যে আইইউডির আসলে অনেক কমপ্লিকেশন। এটাও কিন্তু আমাদের এজ এ নার্স পেশেন্ট কাউন্সিলিং এ খুবই ইম্পর্টেন্ট। যে যে পিল খেতে চায় না কিংবা কন্ডোম ইউজ করতে চায় না, সেক্ষেত্রে পার্টনার সহ ইনভলভ করে কাউন্সিলিং করা যেতে পারে যে আইইউডি ইউজ করলে আসলে সুবিধার চেয়ে অসুবিধা কত বেশি, যে একজন মার একটোপিক প্রেগনেন্সি হতে পারে, আবার পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, আবার দেখা যাচ্ছে পার্মানেন্টলি ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। ওকে, এখন হচ্ছে একজন মা যদি একটোপিক প্রেগনেন্সি হয়, তাও তো সে প্রেগনেন্ট, রাইট? সে তো কনসিভ করছে। তো এই মাটা অ্যাকচুয়ালি ওনার কি একটোপিক প্রেগনেন্সি নাকি নর্মাল প্রেগনেন্সি, এটা বোঝার কি উপায়? একটোপিক প্রেগনেন্সিতে যদি আমরা টেস্ট করি, তাহলে এইসিজি টেস্ট করলে দেখা যাবে পজিটিভ আসবে। কিন্তু আমরা যখন আলট্রা করব, তখন দেখা যাবে যে ইউটেরাসে কোনো প্রোডাক্ট নেই। ইউটেরাসে প্রোডাক্ট থাকবেই না, কারণ একটোপিকে তো আমরা ডেফিনিশনে বলে আসছি যে ইউটেরাসের বাইরে কনসিভ করবে। এন্ড দ্যাটস ওয়াই অনেক সময় দেখা যায় যে একটু কম সচেতন মায়েরা এরকম থাকে যে স্ট্রিপ টেস্ট করছে, করার পর দেখছে যে প্রেগনেন্সিতে পজিটিভ আসছে, and তারা পরবর্তীতে আর কোনো টেস্ট করায় না। কিন্তু একটা আল্ট্রাসাউন্ড কিন্তু খুবই হেল্পফুল, যে অ্যাকচুয়ালি শিওর হওয়ার জন্য এটা একটোপিক প্রেগনেন্সি নাকি আপনার এইসিজি। আমার আমার কলিগ এখানে আছেন, জব করেন, তার 7 সপ্তাহে মানে সে শুধু স্ট্রিপ টেস্ট করেছিল, তো প্রেগনেন্সি পজিটিভ আসছে। এন্ড পরবর্তীতে 7 সপ্তাহে দেখা গেলো হঠাৎ করে ও শকে চলে গেছে। তারপরে কারণ তো খুঁজে পাইলো না, কারণ ইন্টারনালি ব্লিডিং হচ্ছে। এন্ড দেন পরবর্তীতে যখন আলট্রা করা হয়েছে, দেখা গেছে যে তার একটোপিক প্রেগনেন্সি ছিল। এন্ড সেটা ব্রাস্ট করার পর ও আর কি শকে গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে পেশেন্টকে কাউন্সিলিং করতে। পেশেন্টরা তো টেস্ট করাতে চায় না অনেক বেশি, যে না এখন যাব না। অনেক মা এটা মনে করে যে আল্ট্রাসোনোগ্রাফি করলে আমার প্রবলেম হবে, এগুলো তো ক্ষতি, এমআরআই আল্ট্রাসোনো এগুলোতে অনেক বেশি রেডিয়েশন থাকে, আমি এগুলোতে যাব না। বাট আল্ট্রাসোনো কিন্তু একটা সেফ টেস্ট মায়েদের জন্য। এটা অ্যাজ এ নার্স আমাদেরকে এটা বোঝাতে হবে। ভাইবাতে এগুলো একটু থেকে এটা জিজ্ঞাসা করে যে কমন সাইট কোথায়, আর আপনি কিভাবে এটা প্রিভেন্ট করতে পারেন। তাহলে আমরা বলতে পারি, যখন আমি পেশেন্টকে কাউন্সিলিং করছি, যে ফ্যামিলি প্ল্যানিং এর কাউন্সিলিং এ আসে না, প্রি কনসেপচুয়াল যখন আমি কাউন্সিলিং করব, তখনই আমি বলে দিব যে আপনি যখনই কনসেপ্ট করবেন বা আপনার পিরিয়ড অফ হবে, 1 মাস পর আপনি যখন স্ট্রিপে প্রেগনেন্সি টেস্ট করছেন বা এইসিজি টেস্টে আপনার পজিটিভ আসছে, আপনি একটা আল্ট্রাসোনোগ্রাউন্ড করে নেবেন। এন্ড সাইন সিমটম কি হয়, রেড ভ্যাজানাল স্পটিং, একদম ছোট ছোট দাগ আসে আর কি, একদম অনেক হিউজ ব্লিডিং না। তো পার ভ্যাজানাল দেখা যায় একদম হালকা একটু করে ব্লাড আসতে থাকে। এন্ড ইউরিনারি টেস্ট যদি করা হয়, তাহলে দেখা যায় প্রেগনেন্সি পজিটিভ আসে। ওয়ান সাইডেড লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তো ইমপ্ল্যান্টেশন একটা পেইন হয় কিন্তু, যখন ওভুলেশন হয়, হওয়ার পর স্পাম ওভাম যখন ইমপ্ল্যান্ট হয় ইউটেরাসে, তখন একটু হালকা ব্যথা হয়। কিন্তু এই ব্যথাটা একটু শার্প ব্যথা লাগে, একটু তুলনামূলক বেশি ব্যথা। মা কমপ্লেন করে যে
আমি কনসিভ করার পর থেকে আমার ডান পাশে কিংবা বাম পাশে সবসময় ব্যথা করে। এটা তো আমরা একদম নর্মাল পাইলাম, রাপচার নাই। কিন্তু যদি রাপচার হয়ে যায়, লাইক যে জায়গাতে কনসিভ করেছে সে জায়গাটাতে যদি রাপচার হয়, যদি ফ্যালোপাইন টিউবে আমি বলি, ফ্যালোপাইন টিউবে এই জায়গাটাতে ইমপ্ল্যান্ট হয়েছে এন্ড এই জায়গাটা রাপচার হয়ে গেছে, তখন কি ধরনের আমরা সিমটম দেখবো? এটা কিন্তু খুব এমার্জেন্সি, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি কেস। রাপচার হয়ে গেলে পেশেন্ট শকে যেতে পারে, অনেক বেশি শোল্ডার পেইনের কমপ্লেন করবে আর পেরিটোনাইটিস হবে। তো শকে গেলে কি হবে? শকের যেসব সিমটম, বিপি কমে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, পেশেন্ট পড়বে যে অনেক মাথা ঘুরতেছে। আর শোল্ডার পেইনটা এটা একদম একদম মানে ক্লিয়ারলি মাথায় রাখবেন যে কেমন হিস্ট্রি দিবে পেশেন্ট, সিভিয়ার, সাডেন এন্ড শার্প। মা হিস্ট্রি দিবে যে আমার হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, এটা অনেক বেশি এবং বাড়তেছে এবং খুবই শার্প একটা পেইন। আর পেরিটোনাইটিস যদি ডেভেলপ করে সেক্ষেত্রে কেমন হবে? অ্যাবডোমেনটা ভিজিট হয়ে যাবে। পেরিটোনিয়ামে যখন ইনফেকশন হয়ে যায় তখন এটা হচ্ছে আপনার অ্যাবডোমিনটা অনেক হার্ড হয়ে থাকবে, রিজিড, টেন্ডার থাকবে। আমরা যখন অ্যাসেস করব, পার অ্যাবডোমিনাল যখন অ্যাসেস করতে যাব, তখন আমরা দেখবো যে অনেক টেন্ডার হয়ে আছে এবং লো গ্রেড ফিভার থাকবে। টেম্পারেচার খুব বেশি রাইজ করবে না, বাট এই যে লেস দেন 100.4 ডিগ্রি ফারেনহাইট এরকম একটা টেম্পারেচার থাকবে। এটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে এমার্জেন্সির সিমটম কোনগুলা। একটোপিক প্রেগন্যান্সি হলে কি আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে আপনি এই মুহূর্তে হসপিটালে যান, আপনার ইমার্জেন্সি অপারেশন করতে হবে, ব্লাড জোগাড় করতে হবে, এরকম কিছু? তো যখন স্পটিং থাকবে বা আল্ট্রাসোনোগ্রাম করলে তো ধরা পড়তেছে। যদি আল্ট্রাসাউন্ড করা হয় নাই বাট মা হিস্ট্রি দিচ্ছে যে আহ, আপনার নার্সিং সেন্টারে এসে বলতেছে যে আমার এরকম ভ্যাজাইনাল স্পটিং লেগেই আছে এবং আমার এক সাইডে ব্যথা করে, তখন আপনাকে এটা বুঝতে হবে যে either ইট মে বি একটোপিক প্রেগন্যান্সি। আর যদি রাপচার হয় তাহলে তো এই যে শকের যে সিমটম, পেইন এবং পেরিটোনাইটিস ডেভেলপ করবে। এক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কেমন করব? খুব ক্লোজলি মানে পেশেন্টকে মনিটর করতে হবে। আপনার শকের পেশেন্টের যেসব ম্যানেজমেন্ট থাকে আর কি, ইমিডিয়েটলি পেশেন্টকে ব্লাড দিতে হবে, কারণ পেশেন্ট তো হাইপোভলিমিক শকে গেছে, ব্লিডিং অনেক বেশি হচ্ছে। এক্ষেত্রে ব্লাড থ্রু ব্লাড আমরা বলি, ব্লাড থাকলে ব্লাড দিতে হবে, ব্লাড না থাকলে কি কি হতে হবে? ফ্লুইড দিতে হবে, হার্টসল। তো এই জন্য কি করতে হবে? ইমিডিয়েটলি ক্রস ম্যাচিং করে নিতে হবে, ব্লাড গ্রুপিংটা এবং ক্রস ম্যাচিং করে নিতে হবে। আগে থেকে যদি ব্লাড গ্রুপিং করাই থাকে তাহলে তো খুব ভালো, ডোনার রেডি করে ক্রস চেক করে ব্লাড দিতে হবে। এই জন্য লার্জ সাইজের আইভি ক্যানুলা করতে হবে। বেস্ট হচ্ছে আমরা দুইটা আইভি চ্যানেল ওপেন করি, যেহেতু পেশেন্ট শকে যাচ্ছে, বেশি বেশি ফ্লুইড দিতে হয়। আর পেশেন্টকে সার্জারির জন্য রেডি করতে হবে যখন রাপচার হয়ে যাবে। আর যদি রাপচার না হয় তারপরও কিন্তু যেই মুহূর্তে জানা যাবে যে এটা একটোপিক প্রেগন্যান্সি, সঙ্গে সঙ্গে মায়ের ব্লাড গ্রুপিং করতে হবে এবং ডোনার রেডি রাখতে বলতে হবে, কারণ যে কোনো সময় রাপচার হতে পারে, কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তো এখানে একটা কেস আর কি আমরা একটু তুলে ধরছি যে একজন ক্লায়েন্ট যার আইইউডি দেওয়া আছে, উনি হঠাৎ করে বলতেছে যে আমার অ্যাব্রাপ্ট, শার্প এন্ড লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, ব্রাইট রেড ভ্যাজাইনাল ব্লিডিং। ব্রাইট রেড ভ্যাজাইনাল ব্লিডিং মানে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে খুব অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, মানে মাত্রই শুরু হয়ে গেছে। তাহলে কি হতে পারে? একটোপিক প্রেগন্যান্সি। আইইউডি হিস্ট্রি থাকলে আমাদের মাথায় রাখতে হবে যে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, অথবা আগে তার হিস্ট্রি ছিল যে তার মাঝে মাঝে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়। আচ্ছা, আমাদের দুইটা টপিক অলমোস্ট ডান। আপনারা কি বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু বলবেন। আমি আবার রিভিউ করব, বাট আপনারা একটু বলেন বোঝা যাচ্ছে কিনা। যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় যে ম্যাডাম আরেকবার এটা হচ্ছে রিপিট করেন, আমি আবার আপনাদেরকে বোঝাবো। বুঝতে সমস্যা থাকলে কাইন্ডলি একটু রেসপন্স করেন যে কোন জায়গাটাতে বুঝেন নাই, বা আবার একটু বুঝাই দিব, এরকম কিছু আছে কিনা। অলরাইট, আমি তাহলে পরের টপিকে চলে যাই। এখন আমরা দেখবো যে কমন ব্রেস্ট কন্ডিশনস। হ্যাঁ, আহ একজন মায়ের, মেয়েদের আর কি, সেটা হচ্ছে ম্যারিড হতে পারে, আনমেরিড হতে পারে, মা হতে পারে, ব্রেস্ট ফিডিং মাদার হতে পারে, ল্যাকটেটিং মাদার হতে পারে, যে কোনো কারো কি কি কমন ব্রেস্ট কন্ডিশনস হয়? ব্রেস্ট কন্ডিশনস বলতে এটা বিনাইন কিছু কেস হতে পারে, ম্যালিগনেন্ট কিছু কেস হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে। তো এরকম আমরা কমন এবং ইম্পর্টেন্ট কয়েকটা কেস নিয়ে জাস্ট ব্রিফলি আলোচনা করছি।
এগুলোর মাঝে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, রিটেন বলেন, এমসিকিউ বলেন, ভাইবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে রিট্রাক্টেড নিপল এন্ড ল্যাকটেশন ফেলিয়ার ম্যানেজমেন্ট কিভাবে করি আমরা, আর ম্যাস্টাইটিস আর হচ্ছে ব্রেস্ট এনফোর্সমেন্ট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আমরা এগুলো একটু ব্রিফলি আলোচনা করছি, আর বাকিগুলো জাস্ট আপনাদের জানার জন্য। কমন ব্রেস্ট কন্ডিশনের যে কন্ডিশনের ফার্স্টে আমি তুলে ধরছি ওকে ম্যাস্টালজিয়াতে গেছি। ম্যাস্টালজিয়া মানে জিয়া, দ্যাট মিনস পেইন। ম্যাস্টালজিয়া হচ্ছে মেমোরি গ্ল্যান্ডের পেইন হয়। তো পেশেন্টের হঠাৎ করে দেখা যায় যে হরমোনাল কিছু চেঞ্জের জন্য ব্রেস্ট পেইন হতে পারে। আর মেয়েরা তো এটা, অনেক মেয়েরাই এটা ফেস করে থাকে, এক্সপিরিয়েন্স আছে যে প্রেগনেন্ট যখন কনসেপ্ট করে তারপরে লাস্ট ট্রাইমেস্টারের দিকে এসে দেখা যায় একটু ম্যাস্টালজিয়া হয়। কারণ এই সময় ব্রেস্টের আপনার ভেইন, লিম্ফেটিক নোড গুলা অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে সরু হয়ে যায়, যাতে পরবর্তীতে বাচ্চা ইজিলি মিল্ক পায়। এই জন্য তারপরে পিরিয়ডের আগ দিয়ে অনেক সময় দেখা যায় মেয়েদের এরকম ম্যাস্টালজিয়া ডেভেলপ করে, কারণ হরমোনাল চেঞ্জের জন্য। ম্যাস্টালজিয়া মানে মনে রাখবেন যে ব্রেস্ট পেইন, এটা হরমোনাল চেঞ্জের জন্য হয়। তারপরে ইন্ট্রোডাক্টাল প্যাপিলোমা আছে। ইন্ট্রোডাক্টাল দ্যাট মিনস ডাক্টের মধ্যেই ছোট ছোট ওয়ার্ড লাইক গ্রোথ হয়, যেটা পরবর্তীতে আবার নিপলের ডিসচার্জ চলে আসে। আমরা পিকচারে চলে যাই। আচ্ছা, এই পিকচারটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এটা একটু ব্রিফ করি, তারপরে বাকি কেসগুলো বললে ইজিলি বুঝবেন। দেখেন তো ক্লিয়ারলি দেখা যায় কিনা। জি দেখা যায়। ওকে, এই যে ফার্স্ট এটা নিপল, এটা তো আমরা সবাই জানি ব্রাউন শেডের যেটা থাকে নিপল। নিপলের পর যে মাথাগুলো, এই যে এটা হচ্ছে মিল্ক ডাক্ট, রাইট? এটা দিয়ে মিল্ক আসে। আর এই যে হচ্ছে লবিউল, ছোট ছোট যেগুলা ফাঁকা ফাঁকা আর কি, আমরা ফুসফুসে যেরকম পড়ে আসছি যে লবিউল থাকে, ওই রকম আর কি মেমোরি গ্ল্যান্ড বা ব্রেস্টে এই ধরনের কিছু লবিউলস থাকে। তাহলে লবিউল, মিল্ক ডাক্ট আর নিপল, এটুকু তো আপনাদের ক্লিয়ার। এখন আমরা একটু যাই যে ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা। ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমাতে কি হয়, এই যে মিল্ক ডাক্ট আছে না, এই যে মিল্ক ডাক্ট, এই যে লম্বা লম্বা টানগুলা, এগুলোর মাঝে যে আঁচিল আছে না, ওয়ার্ট আর কি বলে, ছোট ছোট আঁচিল টাইপের একটু কিছু জিনিস তৈরি হয়, যেটা কি করে আপনার মিল্কটা ঠিকঠাক ভাবে আসতে দেয় না। পরবর্তীতে এখানে ডিসচার্জ আসে, এখান থেকে ডিসচার্জটা আপনার বের হয়ে নিপিলে চলে আসে। এটা একটা কেস। আর একটা হচ্ছে আপনার ফাইব্রোটিক ব্রেস্ট চেঞ্জ। তো দেখা যায় যে ব্রেস্টে যে ফাইবার আছে এখানে সিস্ট হইতে পারে, তো এখানে লাম দেখা দেয়, একটু ঠিক হয়ে যায়, আর এটা একটু টেন্ডার হয়। তো নর্মালি দেখা যায় যে মিনিস্ট্রুয়াল সাইকেল আমি যেটা বললাম যে অনেক মেয়েদের পিরিয়ডের আগ দিয়ে এমনটা হয় হরমোনাল চেঞ্জের জন্য, এন্ড দেন পিরিয়ড যখন হয়ে যায় বা যাদের রেগুলার পিরিয়ড হয় তখন এই প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু যাদের একদম পিসিওএস আছে কিংবা ইরেগুলার পিরিয়ড হয় তাদের ক্ষেত্রে এই চেঞ্জটা অনেক বেশি দেখা যায়। একটা ব্রেস্ট সিস্ট, এটা হচ্ছে ফ্লুইডের ভরে থাকে, ছোট ছোট স্যাক থাকে, নর্মালি 35 to 50 এজের যারা, তাদের মধ্যে দেখা যায়। এগুলো খুব একটা কমন কেস না, এখানে জাস্ট আমরা তুলে ধরছি নামগুলো জানার জন্য। ফাইব্রোঅ্যাডিনোমা, এটা একটা বিনাইন টিউমার। তো দেখা যায় যে অনেক মেয়েদের এরকম দেখা যায় পেইনলেস সলিড রাবারি মুভেবল লাম্প ইন ওয়ান অর বোথ ব্রেস্ট। ইয়াং উইমেন যারা থাকে, অনেক ইয়াং এজের, তাদের মধ্যে দেখা যায় যে তারা এরকম ফেস করে থাকে আর কি, যে ছোট ছোট লাম্প থাকে, এটা কোনো পেইন হয় না, কোনো কিছু না। যখন ওয়ান সাইডেড হয়ে ঘুমায় বা হয়তো বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন যখন করে তখন দেখা যায় এরকম একটা মাস হাতের মধ্যে আটকে। And এটা কিন্তু এক জায়গায় ফিক্স থাকে না। এটা যদি ব্রেস্ট হয়, আমি যদি ধরি এটা ব্রেস্ট সারফেস, তো যখন 3 ফিঙ্গার দিয়ে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করে তো ওয়ান পার্ট টু অ্যানাদার পার্টে যখন আস্তে আস্তে মুভ করতে থাকে তখন দেখা যায় যে স্পঞ্জ লাইক কিছু একটা হাতে ফিল করে। এন্ড এই জিনিসটা কিন্তু মুভ করে, কখনো এই পাশে থাকে, কখনো এই পাশে, কখনো হারাই যায়, খুঁজে পাওয়া যায় না। তো এরকম যখন কেস হয় তখন এটা হচ্ছে আপনার ফাইব্রোঅ্যাডিনোমার জন্য মেইনলি হয়ে থাকে। এটা বিনাইন টিউমার, যদি অনেক বেশি পেইন না হয়, কোথাও ফিক্সড হয়ে যায় নাই, এবং যে টিউমার লাইক ফিল করতেছে সেটা বড় হচ্ছে না, তাহলে এটা মানে এরকম কোনো মেডিকেল ইমার্জেন্সি না, এমন কেসে এটার জন্য ডক্টর দেখাইতে হবে বা ট্রিটমেন্টের দরকার।
এরকম অনেকেরই থাকে, এটা খুবই কমন বিনাইন একটা টিউমার। এখন আমরা একটু ইম্পর্টেন্ট দেখি যে ক্র্যাকড এন্ড রিট্রাক্টেড নিপল, এটা খুবই ইম্পর্টেন্ট। যে অনেক মায়েদের দেখা যায় যে যখন বেবি হওয়ার পরে নিপল ক্র্যাকড থাকে অথবা রিট্রাক্টেড থাকে, দ্যাটস ওয়াই ব্রেস্ট ফিড করাতে পারে না, পরবর্তী ইনফেকশন হয়, আরো আমরা একটু ডিটেলসে পড়বো। আমি আগে যদি বলি রিট্রাক্টেড নিপলে কি হয়, নিপলটা ভিতরের দিকে থাকে, ইনভার্টেড হয়ে থাকে। কিন্তু এরকম হলে বাচ্চাকে ঠিকঠাক ভাবে ব্রেস্ট ফিড করাতে পারে না। আর ব্রেস্ট ফিড না করাতে পারলে কি হয়, ওই যে মিল্ক ডাক দেখলাম ওখানে ব্রেস্ট জমে যায়, ব্রেস্ট মিল্ক এসে ওখানে জমা হয়ে থাকে, আর পরবর্তীতে ইনফেকশন হয়, ব্রেস্ট এনগোর্সমেন্ট হয় এবং আরো বাজে অবস্থা হয়, ম্যাস্টাইটিস হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের নার্স হিসেবে ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপে। মা যখন অ্যান্টিনেটাল চেক আপে আসবে তখন মাকে এইভাবে শিখাইতে হবে যে কিভাবে ব্রেস্ট কেয়ার নিতে হবে, কিভাবে নিপল ক্লিয়ার করতে হবে। যদি রিট্রাক্টেড নিপল থাকে তাহলে কিছু এক্সারসাইজ আছে, সেগুলো মাকে দেখাই দিতে হবে। আর যদি ক্র্যাকড থাকে দ্যাট মিনস লেশন ঘা টাইপের, আমাদের যেরকম ক্র্যাকড লিপ হয়ে যায়, পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, একইভাবে নিপেলও ফেটে যেতে পারে। তো এরকম কেস থাকলে তো মা সহজে বাচ্চাকে খাওয়াতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই খাওয়াতে পারেন, পরবর্তীতে ওইটাতে আবার ব্যাকটেরিয়ার অ্যাটাক হয় সহজে। তো এই ধরনের কেস আর কি আমাদের এএনসি চেকআপে ম্যানেজ করতে হবে। যদি আমরা অ্যান্টিনাটাল চেকআপে না পাই, একদম ডেলিভারির পরপরই মাকে পেয়েছি, তো সেখানে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। কারেকশন অফ অ্যাটাচমেন্ট উইল প্রোভাইড ইমিডিয়েট রিলিফ ফ্রম পেইন এন্ড র্যাপিড হিলিং। বাচ্চাকে যখন খাওয়ানো হবে, ব্রেস্ট ফিডিং এর কিছু পজিশন আছে এবং অ্যাটাচমেন্ট আছে, এটা আপনারা হয়তো বা আলাদা চ্যাপ্টারে পাবেন, এখানে আর ইন ডিটেলস বলছি না। যে কিছু অ্যাটাচমেন্ট আছে, 4টা অ্যাটাচমেন্ট আর 4টা পজিশন আছে, এই প্রপার পজিশনিং করে যদি মা বাবুকে ব্রেস্ট ফিড করায়, তো দেখা যায় যে ইমিডিয়েট এই প্রবলেমটা সলভ হয়ে যায়, মায়ের যে ব্যথাটা হয় এটা কমে যায়। And purified lanolin with the mother's milk is applied for 3 or 4 times a day to hasten healing. এটা একটা খুবই মজার বিষয়, আপনারা জানেন কিনা, মায়ের দুধ যেটা থাকে এটা হচ্ছে খুব ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক এবং খুব দ্রুত কাজ করে। তো মায়ের দুধের সাথে পিউরিফাইড লেনোনিন নামে একটা কি বলবো ওয়েন্টমেন্ট বা ক্রিম জাতীয় পাওয়া যায়। এটা যখন ব্রেস্ট মিল্কের সঙ্গে মিক্স করে মা যদি ওই ক্র্যাকড নিপলে 3 থেকে 4 বার করে দিনে লাগাই, তো দেখা যায় একদিনের মধ্যে অনেকটা হিল হয়ে যায়। 2-3 দিন ইউজ করার পর দেখা যায় একদম সম্পূর্ণভাবে এটা সেরে যায়। In severe case, mother should use a breast pump and the infant is fed with the express milk. এখন দেখা গেল অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, যে এমন অবস্থা যে বাচ্চাকে মা ব্রেস্ট ফিড করাতেই পারছে না, সাক করা সম্ভব না। তো সেক্ষেত্রে তো ব্রেস্ট মিল্ক যেটা জমা হচ্ছে সেটা তো বের করে আনতে হবে, তাই না? না হলে তো পরবর্তীতে এনগোর্সমেন্ট হবে। তো সেক্ষেত্রে দেখা যায় একটা ব্রেস্ট পাম্প ইউজ করা হয়, এখন তো বাজারে একদম অ্যাভেলেবেল। ব্রেস্ট পাম্প ইউজ করে ওটা দিয়ে প্রেস করে মিল্কটাকে বের করা হয় এবং পরবর্তীতে ওই মিল্কটা বাচ্চাকে খাওয়ানো হয়। তো এক্ষেত্রে মাকে কিন্তু মানে কাউন্সিলিং করা, দেন বোঝানো যে এটা খুবই স্বাভাবিক একটা কেস এবং এটা সেরে যাবে, তারপরে আপনি আপনার বাচ্চাকে আবার আগের মতো খাওয়াতে পারবেন। অনেক মায়ের মধ্যে এমন একটা ভয় কাজ করে, বিশেষ করে ক্র্যাকড নিপল যদি হয়, তো মা তো অনেক বেশি ভয় পায়, আর অনেক বেশি পেইনফুল একটা কেস এটা। সেক্ষেত্রে মা ব্রেস্ট ফিডই করাতে চায় না। তো এক্ষেত্রে কি হয়, বাচ্চা ব্রেস্ট মিল্ক পায় না, বাচ্চাকে তুলা খাবার খাওয়াতে হয়, প্লাস মায়ের আবার ব্রেস্ট ইনভেস্টমেন্ট ডেভেলপ করতে পারে। অ্যান্ড রেস্ট অফ দ্য এফেক্টেড নিপল, যে নিপলটা বেশি এফেক্টেড হয়ে গেছে সেটাতে খাওয়ানো যাবে না। যদি একটা হয়ে থাকে তাহলে যেটা ভালো আছে মাকে সে ব্রেস্টে খাওয়াতে, বাচ্চাকে মা সে ব্রেস্টটা খাওয়াবে ওখান থেকে, আর আরেকটা যে থাকবে ওখান থেকে ব্রেস্ট মিল্কটা সাপ্রেস করে বের করে নিতে হবে। এই তো আরেকটা হচ্ছে নিপল শেড, যেটা ইউজ করা যায়, নিপল শেড পাওয়া যায় ছোট ছোট, এটা লাগায় রাখলে পরবর্তী থেকে দেখা গেল যে মায়ের যে জামা কাপড় এটার সঙ্গে টর্শন হচ্ছে না, কোন রকমের মানে ঘষা লেগে পরবর্তীতে যে ক্র্যাকড হয়েছে এটা আর বাড়ে না। এটার জন্য নিপল শেড ইউজ করা হয়। আর রেগুলার মাসেজ অফ রিট্রাক্টেড নিপলস ফ্রম থার্ড ট্রাইমেস্টার, যদি নিপল ওই যে বললাম ভিতরের দিকে একদম ঢুকে থাকে, ইনভার্টেড হয়ে থাকে, তাহলে যেটা করা যায় যে মাকে আমরা থার্ড ট্রাইমেস্টার থেকে বলবো যে আপনি মাসাজ করবেন। কিছু প্র্যাকটিস আছে, অনেক সময় একটু ওয়েল ইউজ করে রেগুলার মাসাজ করতে হয়, নিপল ক্লিন রাখতে হয়, যাতে বাবুকে যেন প্রপার ওয়েতে ব্রেস্ট করাতে পারে। তো এই হলো ক্র্যাকড এন্ড রিট্রাক্টেড নিপেলের ম্যানেজমেন্ট। ক্র্যাকড হলে পরে একটু ম্যানেজমেন্টটা বেশি, যে প্রপার পজিশনিং করে খাওয়াতে হবে এবং ক্রিম ইউজ করতে হবে, যদি দরকার হয় আমরা ব্রেস্ট পাম্প ইউজ করতে বলবো। আর অবশ্যই এটা ভাইবার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যদি মা
মার এরকম ক্র্যাকড নিপল থাকে, সেক্ষেত্রে বাচ্চাকে কিভাবে ব্রেস্ট ফিড করাবে কিংবা করাবে কিনা। তো সেক্ষেত্রে যে না, খুব সিভিয়ার কেস হলে করানো যাবে না, সেটা রেস্ট দিতে হবে, বাট ওখান থেকে মিল্কটা ব্রেস্ট পাম্পের মাধ্যমে বের করে খাওয়াতে হবে। আর রেগুলার ম্যাসাজ করতে হবে যদি রিট্রাক্টেড নিপল থাকে। এখন হচ্ছে ফেল ল্যাকটেশন আর ল্যাকটেশন ফেলার, অনেক মা বাচ্চাকে বুকের দুধ ঠিকভাবে খাওয়াতে পারে না, বা বাচ্চা বলে যে বুকের দুধ পাচ্ছে না। তো এই ক্ষেত্রে তো আমরা নার্সারি ফার্স্টে ডিল করি, তাই না? সেটা নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশন হোক। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এটার কারণটা কি, আমরা একটু কারণগুলো দেখি। যে ফার্স্টে ইনফ্রিকুয়েন্ট সাকিং, বাচ্চা প্রপার ভাবে সাক করে না। মায়েরা মনে করে যে বিশেষ করে প্রাইমি মা যারা প্রথমবার মা হয়েছেন, তারা এখন মনে করে যে 5-10 মিনিট ধরে খাওয়ালাম, হয়তো বা অনেকটা বাচ্চা খেয়ে ফেলছে। কিংবা বাচ্চা দেখা যায় খাইতে খেতে ঘুমায় যায়, অথবা যদি প্রিমেচুর বেবি হয়, তারপরে লো বার্থ ওয়েটের বেবি হয়, তো তারা তো প্রপার ভাবে সাক করতে পারে না। তো এই যে প্রপার ভাবে সাক করতে না পারলে তো বাচ্চা প্রপার ভাবে দুধটা পাবে না। ইল ডেভেলপমেন্ট অফ নিপলস, নিপল যদি ঠিকঠাক ভাবে ডেভেলপ না হয়, ওই যে আমি বললাম একটু আগে, আমরা যে রিট্রাক্টেড নিপল যদি হয়, কিংবা ফ্ল্যাট নিপল হয়, কিংবা অনেক ছোট নিপল হয়, তাহলে তো বাচ্চা ঠিকভাবে খেতে পারবে না। অ্যান্ড পেইনফুল ব্রেস্ট লেশন, যেটা আমরা অলরেডি বলে এসেছি, যে ব্রেস্টে যদি ঘা থাকে, ক্র্যাক থাকে, তাহলে পরবর্তীতে কি হয়, এই মা ঠিকঠাক ভাবে খাওয়াতে পারে না, খাওয়াতে চায়ও না। এনজাইটি এন্ড ডিপ্রেশন ইন প্রিপেরিয়াম, খুবই ইম্পর্টেন্ট। যে ডেলিভারির পরপরই দেখা যায় মায়ের একটা এনজাইটি কাজ করে, যে আমার বাচ্চা বুকে দুধ পাচ্ছে না, বা এত বেশি পেইনের মধ্যে থাকে, মা তো অনেক একটা পেইনফুল জার্নির মধ্যে দিয়ে যায়। তো দেখা যায় এইটার এনজাইটি এন্ড দেন ডিপ্রেশন কাজ করে। অনেক সময় দেখা যায় যে ছেলে বাবু চাচ্ছে সবাই, কিংবা একটা মেয়ে বাবু চাচ্ছে, সেটা হয় নাই, সবাই তাকে কথা শোনাচ্ছে, একটা ডিপ্রেশন কাজ করে। তারপর মায়ের দিনের পর দিন ঘুম হয় না, রেস্ট পায় না, সব মিলায় দেখা যায় যে ঠিকঠাক ভাবে মা ব্রেস্ট ফিড করাতে পারে না। আবার অনেক ক্ষেত্রে আছে কিছু মা খাওয়াতেই চায় না, মনে করে যে আমি যদি ব্রেস্ট ফিডিং করাই তাহলে আমার হয়তো বা বডি ইমেজ নষ্ট হয়ে যাবে। এটা একটা নেগেটিভ কাউন্সিলিং থাকে। তো সেক্ষেত্রে মাদেরকে আর কি আমাদের বোঝাইতে হবে। এই গেল কারণ, আমরা নার্স হিসেবে কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি, যে মাকে কাউন্সিলিং করতে হবে, এবং ব্রেস্ট ফিডিং এর যে সুবিধা, মায়ের জন্য কি সুবিধা, বাচ্চার জন্য এটা যে বাচ্চার জন্য একটা সুপার ফুড, বেস্ট ফুড, এটা মাকে কাউন্সিলিং করে বোঝাইতে হবে। অনেক মারা মনে করেন যে বাচ্চা বুকে দুধ পাচ্ছে না, বা ফর্মুলা ফিড দেই এটা অনেক ভালো, এরকম মনে করে। তারপর টেক কেয়ার অফ এনি ব্রেস্ট অ্যাবনর্মালিটি, ব্রেস্টের যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, লাইক যে ক্র্যাকড হয়ে গেছে কিংবা রিট্রাক্টেড হয়ে গেছে, এরকম কোনো প্রবলেম থাকলে সেটা টেক কেয়ার করতে হবে। মেনটেন্স অফ এডুকেট ব্রেস্ট হাইজিন, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটু আহ এটা হচ্ছে, এটা পার্সোনাল লাইফেও আর কি, আপনি যতজন মাকে এই নলেজটা দিতে পারবেন সবাই উপকৃত হবে। যে হাইজিন মেনটেন করার ক্ষেত্রে মারা দেখে যে অনেক বেশি কেয়ারফুল থাকে, যে বারবার হ্যান্ড ওয়াশ করতেছে, করে বেবিকে ধরতেছে, বা বেবির কাপড় বারবার স্যানিটাইজার ইউজ করতেছে। বাট এই যে বাচ্চাকে যখন ব্রেস্ট মিল্ক যখন খাওয়াবে বা ব্রেস্ট ফিডিং করানোর সময়, তাদের আর এই জিনিসটা খেয়াল থাকে না যে আমি ব্রেস্টটাকে ক্লিন করে নিই, প্রপারলি হ্যান্ড ওয়াশ করে নিই, কোনোভাবে যেন জীবাণু না যায়। তারপর বাচ্চার মুখটা অনেক সময় ক্লিন করে নিতে হয়, কারণ এটার মাধ্যমে তো দেখা যায় যে ব্যাকটেরিয়া ইজিলি ঢুকে যায় ভিতরে। তারপর প্লেন্টি অফ ফ্লুইড, মা যদি বুকের দুধ না পায় তাহলে আমরা কি বলি, আপনি বেশি বেশি করে তরল খাবার খান, পানি খান, যত বেশি ফ্লুইড ইনটেক করবে তত ইজিলি মিল্ক সিক্রেটেড হবে। তার নার্সিং দা বেবি রেগুলারলি, এটা একটা ইম্পর্টেন্ট, যে বাচ্চার প্রপার ভাবে টেক কেয়ার করতে হবে। বাচ্চার যখন প্রপার টেক কেয়ার করা হবে তখন দেখা যায় মা একটু রেস্ট নিতে পারে, মার যে এই যে এনজাইটি, ডিপ্রেশন এন্ড ফিজিক্যালি যে একটা খারাপ লাগে, এটা অনেকটাই কেটে যায়। দ্যাটস ওয়াই সে সবসময় আরাম করে খাওয়াতে পারে। কারণ একটা মার দেখেন, আপনি কল্পনা করেন যে একে তো সে এত একটা পেইনফুল জার্নির মধ্যে দিয়ে আসছে, সেটা সিজার বলেন বা নর্মাল ডেলিভারি বলেন, এইরকম পেইনের মধ্যে দিয়ে আসার পরে এখন তাকে রাত জেগে সারাক্ষণ বেবিকে ধরতে হচ্ছে, বাচ্চা কখন উঠতেছে, কাঁদতেছে, বাচ্চা চেঞ্জ করা, এইসব কিছু সে যখন করতেছে, তখন দেখা গেল যে এই যে তার দিনের পর দিন ঘুম না হওয়ার জন্য, ডিপ্রেশনের জন্য, এনজাইটি থেকে মিল্ক সিক্রেশনই কমে যায়। তো বাচ্চা দেখা যাচ্ছে প্রপার ভাবে ব্রেস্ট মিল্ক পায় না। এটা একটা ইম্পর্টেন্ট, যে বাচ্চাকে টেক কেয়ার করতে হবে যেন মা রেস্ট নিতে পারে। এই গেল ল্যাকটেশন ফেলিয়ার, যে বাচ্চা যদি ঠিকভাবে খেতে না পারে, নিপেলস এর কোনো প্রবলেম যদি থাকে, বা মার এনজাইটি ডিপ্রেশনের জন্য, এই জন্য কাউন্সিলিং করতে হবে, এবং যা প্রবলেম আছে সেই অনুযায়ী কাজ করতে হবে। এবার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্রেস্ট এনগোর্সমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ব্রেস্ট এনগোর্সমেন্ট কখন হবে,
যদি কোনো কারণে প্রপার ভাবে মায়ের আহ, আমরা একটু আবার পিকচারে চলে যাই। ওকে, এই যে এই লবিউল গুলোর মধ্যে থেকে মিল্ক, এখানে লবিউল গুলোতে মিল্ক থাকে এন্ড এখান থেকে মিল্ক হচ্ছে ডাকের মাধ্যমে বাচ্চার চলে আসে বাচ্চার কাছে, রাইট? তো এখন দেখা যাচ্ছে যে এখানে মিল্ক আসতেছে, লবিউলে আসতেছে, বাট ডাক্ট হয়ে আর বের হয়ে বাচ্চার কাছে আসতে পারছে না। এটার বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা একটু ডেফিনেশনটা দেখি যে ব্রেস্ট এনগোর্জমেন্ট বলছি পেইনফুল ওভার ফিলিং অফ দা ব্রেস্ট টিস্যু। ব্রেস্টে যে এই যে টিস্যু গুলো আছে, এই টিস্যু গুলোতে কি হয়, ব্রেস্ট মিল্ক জমা হয়ে যায়, একটা পেইনফুল কন্ডিশন হয়ে যায়। এন্ড এটার ফলে কি হয়, ব্রেস্টটা হার্ড হয়ে যায়, ফুলে যায় এবং অনেক টেন্ডার থাকে। এন্ড কোনো একটা জায়গায় যদি টেন্ডার হয়, আপনি ইমাজিন করেন আপনার কোথাও একটা ফোড়া বের হয়েছে, ওই জায়গাটা কেমন হবে, টান টান থাকে, ব্যথা থাকে, ফুলে থাকে, ওখানে যদি কেউ টাচ করে বা বারবার চাপ দেয়, তাহলে আপনার কেমন কষ্ট হবে। তো মায়ের ক্ষেত্রেও সেম প্রবলেমটাই হয়, যে যখন ব্রেস্ট এনগোর্জমেন্ট হয় ব্রেস্ট মিল্কটা টিস্যুতে আটকে যায় এন্ড এখান থেকে অনেক বেশি ব্যথা থাকে, পেইন থাকে, and তারপরে ফুলে যায়, তো মা আর ঠিকঠাক ভাবে ব্রেস্ট মিল্ক করাতে পারে না। এটা নর্মালি দেখা যায় বাচ্চা জন্মের 2 থেকে 5 দিনের মধ্যে ডেভেলপ করে। দ্যাটস হোয়াই পোস্টপার্টাম পিরিয়ডে মাকে অবশ্যই অবশ্যই টেম্পারেচার চেক করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে ঠিক আছে মা তো নর্মাল আছে, টেম্পারেচার দেখার প্রয়োজন নাই, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে মায়ের কাছ থেকে বারবার এই হিস্ট্রিটা নেওয়া, যে ওনার কি ব্যথা হচ্ছে কিনা, ওনার ব্রেস্ট মিল্ক খাওয়াতে গিয়ে বাচ্চাকে ফিডিং এ কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এটার পাশাপাশি যেটা হচ্ছে যে টেম্পারেচার চেক করা, যে অনেক সময় মা হয়তো বা এভাবে টের পাচ্ছে না ব্যথাটা, সে ভাবতেছে যে হয়তো বা এরকম ব্যথা হয়, বা তার শরীরের অন্যান্য ব্যথার জন্য বিভিন্ন পেইন কিলার তো চলে, এই জন্য সে অনেক সময় টের পায় না। কিন্তু টেম্পারেচারটা দেখতে হবে। দেখা গেল যে মার হঠাৎ করে টেম্পারেচার রাইজ করছে, তখনই আপনাকে দেখতে হবে যে ব্রেস্ট এনগোর্জমেন্টের দিকে যাচ্ছে কিনা। ব্রেস্ট এনগোর্জমেন্টের কি কি কারণ: এক্সাজারেট নর্মাল ভেনাস এন্ড লিম্ফেটিক এনগোর্জমেন্ট অফ দ্য ব্রেস্ট। বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর আগে যেটা বললাম যে থার্ড ট্রাইমিস্টারের শেষের দিকে এসে মায়ের যে ব্রেস্টের মধ্যে ভেইন থাকে এবং লিম্ফ নোড থাকে, এগুলো বড় বড় হয়ে যায়, যাতে সার্কুলেশন বেড়ে যায় এবং ইজিলি অনেক মিল্ক আসে। তো এটা অনেক বেশি যখন এক্সাজার হয়ে যায়, মানে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তখন এটা এতটা ফুলে যায়, এত বেশি ফুলে যায় যে ডাক্ট হয়ে আর মিল্ক বের হয়ে আসতে পারে না। কারণ আপনার ভেইন এন্ড লিম্ফ নোড গুলো যদি ফুলে যায়, তাহলে স্পেস কমে যায়। স্পেস কমে যাওয়ার জন্য ইজিলি মিল্কটা আর সাপ্রেস হতে পারে না, এন্ড তখন মিল্ক আটকে যায় এবং পরবর্তীতে ব্রেস্ট এনগোর্জমেন্ট ডেভেলপ করে। প্রাইমি যারা থাকে, মানে প্রথম মায়েরা তো এত বুঝতে পারে না, তো দেখা যায় লম্বা সময় ধরে খাওয়াতে হবে, বাচ্চাকে প্রপার পজিশনিং করে খাওয়ালে পরে হবে, কিংবা এই যে মিল্ক যে জমা থাকতেছে এটা বুঝতে পারে না, যে বের করে ফেলে দেই। তো এই মায়েদের ক্ষেত্রে দেখা যায় ব্রেস্ট এনগোর্জমেন্টটা বেশি হয়। এন্ড দেন পেশেন্ট উইথ ইনএলাস্টিক ব্রেস্ট, অনেকে থাকে যে ব্রেস্টের ইলাস্টিসিটি অনেক কম থাকে। কেন কম থাকতে পারে? যাদের লং এজ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে যে মায়েদের, তাদের তো এমনিতে ব্রেস্টের ইলাস্টিসিটি কম থাকবে। এছাড়া যদি ব্রেস্টের মধ্যে স্কার থাকে, আমরা শুরুতে পড়ে আসলাম যে ব্রেস্টে যদি কোনো স্কার থাকে কিংবা অ্যাডিশন থাকে, তাহলে ইজিলি ব্রেস্টটা বের হবে না। ব্রেস্ট ইজিলি যদি সাপ্রেস না হয়ে আসতে পারে, তাহলে তো বাচ্চা প্রপার ভাবে দুধ পাবে না, তখনই আটকে যাবে বুকের মধ্যে। তো এটার জন্য ব্রেস্ট এনগোর্জমেন্ট হতে পারে। এই যে এখানে আমরা একটু ছবিতে দেখি যে নর্মাল লবিউল কেমন হয় দেখেন। এই লবিউল গুলোর থেকে ব্রেস্ট মিল্ক এসে এই যে মিল্ক ডাক, এন্ড দেন বাচ্চা যখন সাক করে এখান থেকে চলে আসে। কিন্তু ব্রেস্ট এনগোর্জমেন্টে হচ্ছে ডাক গুলো অনেক ফুলে যায়, দেখেন স্পেস নাই। আপনি এটা একটু খেয়াল করবেন, ছবিতে আপনারা দেখবেন যে এটাতে কেমন, এই যে মিল্ক ডাকের মাঝে কিরকম স্পেস আছে, একটা লবিউলের সাথে আরেকটা লবিউলের মোটামুটি স্পেস থাকে। কিন্তু যখন এনগোর্জমেন্ট ডেভেলপ করে, তো এই লবিউল গুলো এত বেশি ফুলে যায় যে মাঝে দেখেন স্পেস অনেকটা কমে আসে, আর তখন মিল্ক আটকে যায় এগুলোর ভিতরে, এই বড় বড় লবিউলের মধ্যে এখানে আটকে যায়। এটার পেইন, এটা ম্যানেজমেন্ট হচ্ছে অনেক বেশি ব্যথা থাকে। সাইন সিমটমে আমরা দেখি যে টেন্ডার থাকে, টেম্পারেচার রাইজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট যে ব্যথা থাকবে এবং জ্বর থাকবে। অনেক সময় ব্যথা একটু কম থাকলেও জ্বর থাকবেই। এখন মা যখন ব্রেস্ট ফিড করাবে তখন অনেক হিস্ট্রি দিবে যে অনেক বেশি পেইন হয়। তো আমরা অনেক ক্ষেত্রে ব্যাপারটা ওভারলুক করি যে এরকম একটু ব্যথা হয়, বা হয়তো বা প্রাইমি মা এই জন্য ব্যথার কমপ্লেন করছে। কিন্তু বিষয়টা এরকম না, অনেক ক্ষেত্রে দেখা যায় সত্যি মায়ের ব্রেস্ট এনগোর্জমেন্ট বা ম্যাস্টাইটিস ডেভেলপ করছে, দ্যাটস ওয়াই সে পেইনের কমপ্লেন করছে। তাহলে পেইনটা কেমন হচ্ছে এটার অ্যাসেস করার পাশাপাশি টেম্পারেচারটা দেখতে হবে। আচ্ছা, এখন এনগোর্জমেন্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখন আর কি করতে পারি? সেই ক্ষেত্রে মাকে
সাপোর্ট দিতে হবে ব্রেস্টে, বাইন্ডার বা ব্রেসিয়ার কিছু একটা পরায় এটা সাপোর্ট দিয়ে রাখতে হবে। ম্যানুয়ালি এক্সপ্রেস করতে হবে। মোট কথা হচ্ছে বাচ্চাকে সময় নিয়ে বুকের দুধ খাওয়াতে হবে। এবং দুধ খাওয়ানোর পরে যদি মা মনে করে যে না আরো কিছু ব্রেস্ট মিল্ক রয়ে গেছে, মা বুঝতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে চেপে চেপে বের করে ফেলতে হবে, বা অনেক বেশি যদি সিভিয়ার কেস হয়ে যায় তাহলে ব্রেস্ট পাম্প দিয়ে চেপে বের করে ফেলতে হবে। তারপরে মাকে সময় নিয়ে খাওয়াতে হবে এবং একটা ব্রেস্ট একবার খাওয়াতে হবে, এন্ড দেন কমপ্লিট হলে আরেকটা খাওয়াতে হবে। অনেক ক্ষেত্রে মায়েরা যে ভুলটা করেন যে একটা ব্রেস্ট খাওয়ায়, একটা ব্রেস্টে কিছুক্ষণ ব্রেস্ট ফিড করে সঙ্গে সঙ্গে আরেকটাতে খাওয়ায়। এরকম ঠিক না। দেখা যায় যে ব্রেস্ট মিল্কটা আসতে তো টাইম লাগে, ডাক থেকে যখন নিপিলে আসে, তো দেখা যায় 10 মিনিট 15 মিনিট খাওয়ায় আরেকটাতে নিল, তো ততক্ষণ এটাতে মিল্ক আসা শুরু হয়ে যায়। তো তখন তো আর বাচ্চা খাচ্ছে না, তখন কি হয়, ওটা লবিউল আর ডাকের মধ্যে ওখানে জমা থেকে যায়। তো এটা করা যাবে না। মাকে এটা বোঝাইতে হবে যে সময় নিয়ে যেন ব্রেস্ট খাওয়াই, ব্রেস্ট মিল্ক বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে আর কি। তারপরে অ্যানালজেসিস দিতে হবে, কারণ মার অনেক বেশি পেইন থাকে, সেক্ষেত্রে প্যারাসিটামল বা ডাইক্লোফেনাক ডক্টরের পরামর্শ অনুযায়ী দিতে হবে। তারপরে এখন আমরা প্রিভেনশন কিভাবে করতে পারি, এটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে কেস হওয়ার আগে আমরা যেন প্রিভেন্ট করতে পারি অ্যাজ এ নার্স। এই যে প্রিল্যাকটাল ফিডিং, এখনকার অনেক মা মনে করে যে আমার যেন বাচ্চা মুখের দুধ বেশি বেশি পায়, তো প্রেগনেন্ট থাকা অবস্থা থেকেই এমন খাবার খাইতে শুরু করে যেটাতে মিল্ক সেক্রেশন বেশি বেশি আসে। অনেক মায়েরা কি করে, থার্ড ট্রাইমেস্টার থেকে আপনার এক্সট্রা ফর্মুলা খাওয়া শুরু করে দেন। তারপরে বিভিন্ন রকমের বাজারে এখন বাজারজাত আর কি বিভিন্ন মিল্ক প্রোডাক্ট পাওয়া যায়, এই ধরনের খাবার খায়, মাদার্স হরলিক্স এই ধরনের জিনিস খায়, যেটাতে মায়ের ব্রেস্ট মিল্ক সাপ্রেশনটা অনেক বেশি বেড়ে যায়। তো অনেক বেশি বেড়ে গেলে কি হয়, যখনই আপনার ওভারফ্লো হবে এবং তখন তো বাচ্চা পুরোটা খেতে পারবে না, তখন আটকে যাবে, and তখন ব্রেস্ট এনগোর্সমেন্ট হয়। টু ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং আর্লি অ্যান্ড আনরেস্ট্রিক্টেড, এটার জন্য আমরা যেটা করা পারি যে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পাওয়া যায় বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হবে। অনেক সময় দেখা যায় বলা হয় যে জন্মের পরপরই যে শাল দুধটা থাকে কলোস্ট্রাম, এটা খাওয়ানো যাবে না। এটা একটা আমাদের মিসকনসেপশন আছে অনেক বয়স্ক বা অনেক এলাকাতে এরকম আছে। তো এরকম করা যাবে না, জন্মের পর থেকে সাথে সাথে বাচ্চাকে ফ্রিকুয়েন্টলি বারে 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 1 থেকে 1.5 ঘন্টার মাঝে ব্রেস্ট ফিড করাইতে হবে। তাহলে ব্রেস্ট এনগোর্সমেন্ট ডেভেলপ করে না সহজে। এন্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে অন ডিমান্ড। বাচ্চা দেখা গেলো আধা ঘন্টা পর পরই বাচ্চা কাঁদতেছে, বারবার পেশাব করতেছে, পায়খানা করতেছে, তাহলে তো বাচ্চার ক্ষুধা লাগবে বেশি বেশি। তো তখন দেখা গেলো বাচ্চাকে বারবার খাওয়াতে হবে। ফিডিং ইন কারেক্ট পজিশন, এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রপার পজিশনিং করে খাওয়াতে হবে। পজিশনিং প্রপার ভাবে না হলে ব্রেস্ট মিল্ক প্রপার ভাবে বাচ্চা পাবে না, এন্ড ব্রেস্ট মিল্ক জমা হয়ে যাবে। মোট কথা আমাদের যেটা হচ্ছে দুইটার কেসেই সেম, যে ব্রেস্ট মিল্ক কোনোভাবে যেন জমা না হয়। দ্যাটস ওয়াই নিপলের কেয়ার নিতে হবে, রিচার্জ ঠিক থাকলে সেটার ব্যবস্থা করতে হবে, এন্ড দেন প্রপার পজিশনিং করতে হবে, মাকে কাউন্সিলিং করতে হবে। এখন এটার হচ্ছে কমপ্লিকেশন কি, পিউরপেরাল পারেক্সিয়া, এটা হচ্ছে একদম হাই ফিভার চলে আসে, মায়ের ব্যথায় অনেক বেশি। তো এটার জন্য দেখা গেল মা বাচ্চাকে প্রভাবে খাওয়াতে পারে না এবং মা এবং বাচ্চা দুজনেই একদম অসুস্থ হয়ে যায়। ব্রেস্ট এনগোর্সমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর এখন আমরা দেখবো ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস হচ্ছে আপনার ব্রেস্টে যে টিস্যু থাকে এটাতে ইনফ্লামেশন যখন হয়ে যায়, এটা হচ্ছে ব্রেস্ট এনগোর্সমেন্ট যদি ম্যানেজমেন্ট না করা যায় বা কমপ্লিকেশন অ্যারাইজ করে, তখন যে কন্ডিশন সেটা হচ্ছে ম্যাস্টাইটিস। এটাকে মিল্ক ফিভারও বলা হয়। এটা কেন হয়, এবার হচ্ছে দেখেন ব্রেস্ট এনভার্সমেন্টে কি হয়েছিল যে এই যে ডাক্ট গুলো ছিল এগুলাতে কম পরিমাণে দুধ আসতো এবং কিছুটা এখানে ব্রেস্ট মিল্ক জমা থাকতো। কিন্তু ম্যাস্টাইটিস কখন হবে, যখন এই ডাক্ট একদম ব্লক হয়ে যাবে। ব্লক হলে তো আর ব্রেস্ট মিল্ক তো বেরই হবে না, তখন সম্পূর্ণ ব্রেস্ট মিল্ক দেখেন এই যে লবিউলে এখানে জমা থেকে যায়। তারপরে ব্রেস্ট ফিডিং টেকনিক যদি ভালোভাবে না হয়, দেখা গেলো বাচ্চা শুধু নিপিলটা খাচ্ছে, বাচ্চাকে অ্যারোলা সহ মা প্রপার পজিশনিং করে নিতেই পারে নাই। তো সেক্ষেত্রে ম্যাস্টাইটিস ডেভেলপ করে। এন্ড হ্যান্ড হাইজিন খুবই ইম্পর্টেন্ট। যদি হাইজিন মেনটেন না করে তাহলে ইজিলি ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে যাবে এবং ইনফেকশন করাবে। এই ধরনের কেমন সিমটম হয়, ফ্লু লাইক সিমটম, আপনার সর্দি কাশি, তারপরে মা বলে গাটা ম্যাচ ম্যাচ করতেছে, খুব ক্লান্ত লাগতেছে, এন্ড জ্বর তো অবশ্যই থাকবে, ব্যথা থাকবে, পুরো শরীরে ব্যথা থাকবে, এন্ড ইউনিলেটারাল ব্রেস্ট সোয়েলিং থাকতে পারে, যে কোনো একটা পাশে ব্রেস্ট ফুলে যায় অথবা দুইটা ব্রেস্টই আলাদা আলাদা হয়ে দুটোতে ফুলে যায়, ব্যথা থাকে। তারপরে এঙ্গেজমেন্টের যে কেস গুলো সেটাই কিন্তু একটু সিভিয়ার লেভেলে গেলে সেটাকে ম্যাস্টাইটিস বলে।
ম্যাস্টাইটিসের ম্যানেজমেন্ট হচ্ছে বারবার ব্রেস্ট মিল্ক খাওয়াইতে হবে। এনগেজমেন্ট বলেন ম্যাস্টাইটিসে বারবার ব্রেস্ট ফিড করাইতে হবে এবং 1 থেকে 3 ঘন্টা পর পর করাতে হবে। অনেক সময় কি করতে হবে, সময় নিয়ে আরো আগে খাওয়াতে হবে, আধা ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর খাওয়াতে হতে পারে। এবং এটা নিশ্চিত করতে হবে যেন আর কোনো ব্রেস্ট মিল্ক না থাকে। বাচ্চা হয়তো বা 15-20 মিনিট খেয়ে তার পেট ভরে গেল, তখনও মিল্ক আছে, তাহলে কি করতে হবে, এটা চেপে ফেলে দিতে হবে। কোনোভাবেই যেন ব্রেস্টে ব্রেস্ট মিল্ক না থেকে যায়, এটাই অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট। আর নার্সিং এডুকেশন দিতে হবে, যেহেতু অনেক ব্যথা থাকে, তো আমরা নন ফার্মাকোলজিক্যাল কিছু ম্যানেজমেন্ট এখানে তুলে ধরছি, যে মাকে ওয়ার্ম কম্প্রেস দিতে হবে, তারপরে বেশি বেশি তরল খাবার খেতে বলা লাগবে, হ্যান্ড হাইজিন মেনটেন করবে, এবং টাইট ব্রা পরা যাবে না, কারণ এমনি তো পেইনফুল কন্ডিশন থাকে এন্ড ব্রেস্টের লিম্ফ গুলা ফুলে যায়, তো এখানে যদি টাইট ব্রা পরে তাহলে কি হবে, আরো বেশি প্রেসার পড়বে। কিছু ড্রাগ ইউজ করা হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, আর পেইনের জন্য পেইন কিলার দেওয়া হয়। তারপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার নিয়ে জাস্ট আমরা একটু হালকা করে আলোচনা করছি। মেইন আপনাদের এই ব্রেস্ট কন্ডিশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাস্টাইটিস আর ব্রেস্ট এনগোর্জমেন্ট, আর এখান থেকে ছিল যে ক্র্যাকড এন্ড রিট্রাক্টেড যে নিপল আছে এটার ম্যানেজ। ব্রেস্ট ক্যান্সারে কি হয়, যাদের এজ 35 এর নিচে তাদের একটা হওয়ার চান্স থাকে, এন্ড ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, ফ্যামিলিতে কারো আছে, পরবর্তীতে আবার তাদের যদি ছেলে, সরি মেয়েদের আর কি, মেয়ে বা নাতি তার নাতনি, তাদের আবার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে। ব্রেস্ট ক্যান্সার হলে দেখা যাবে ব্রেস্টে হঠাৎ করে একটা লাম দেখা দিবে। আমরা যে বিনাইন টাইপের লাম করে আসলাম, অ্যাডিনো ফাইব্রোএডিনোমা, ওই ধরনের লাম থাকবে, নিপেলতে ডিসচার্জ আসবে এবং স্কিনের চেঞ্জ হবে। স্কিনের চেঞ্জ হচ্ছে স্কিনটা ভিতরের দিকে ঢুকে যায়, ডিম্পলিং থাকে, যেটাকে আমরা বলি যে গালে যেরকম ডিম্পল পড়ে, তো ব্রেস্টে যদি দেখা যায়, অ্যাসেস করলে দেখা যাবে ব্রেস্টে ওইরকম ডিম্পলের মতো ভিতরের দিকে গর্ত গর্ত হয়ে যায়, এরকম চেঞ্জ আসে। তারপরে ওয়ার্ড হতে পারে, ছোট ছোট আঁচিল দেখা যায়, তারপর তিল দেখা দিতে পারে। ডায়াগনোসিসের জন্য কি করতে হবে, ব্রেস্ট এক্সামিনেশন করা যায়, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, এছাড়া ম্যামোগ্রাফি আছে, বায়োপসি, এগুলোর মাধ্যমে কনফার্ম হওয়া যায়। কিভাবে ব্রেস্ট ক্যান্সারটা প্রিভেন্ট করা যেতে পারে, যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একদমই কোনো খরচ নেই and খুব সহজ, সময় কম লাগে। সবাইকে প্রত্যেক মাসে মাসে প্রত্যেক মেয়েদের অ্যাডাল্ট হওয়ার পর থেকে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে হয়। এটা অবশ্যই পিরিয়ডের পরে একটা নির্দিষ্ট সাইকেলে, কারণ পিরিয়ডের আগে দেখা যায় অনেক সময় পেইন থেকে অলরেডি একটা ওই যে লাম্পের মতো থাকে, তো অ্যাসেস করলে দেখা যাবে লাম্প পাওয়া যায়। তো এই জন্য সবসময় ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে হবে পিরিয়ডের কিছুদিন পর থেকে। আর্লি স্ক্রিনিং শুরুর দিকে যদি ম্যামোগ্রাফি করা যায় তাহলে ধরা পড়লে ম্যানেজ করা যায়। ওয়ার্নিং সাইন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যদি কারো হয়ে থাকে বা হওয়ার চান্স আছে, তাহলে কি কি দেখলে আমরা বুঝবো যে নতুন করে একটা লাম্প দেখা দিছে, যেটা আগে ছিল না ব্রেস্টে কিংবা আন্ডার আর্মে। তারপর ব্রেস্টটা অনেক বেশি মোটা হয়ে গেছে, ফুলে গেছে, এন্ড ওই যে বললাম ডিম্পলিং অফ ব্রেস্ট স্কিন, ব্রেস্টের মধ্যে দেখা যাবে যে ডিম্পল করে যেরকম ওইরকম একটা শেপ আসে ব্রেস্টের মধ্যে দেখা যায়। তারপর রেড হইতে পারে, ফ্ল্যাকি স্কিন হয়, আর এই যে পেইন ইন দা নিপল এরিয়া, নিপলের আশেপাশে ব্যথা করে। এখন এই যে অক্টোবর মাসকে বলা হয় ব্রেস্ট ক্যান্সার যে অ্যাওয়ারনেস মান্থ, এটাকে পিঙ্ক অক্টোবরও বলা হয়। এবার আমার লাস্ট, আচ্ছা অনেকগুলা পড়াইলাম, এটা বুঝলেন কিনা একটু কাইন্ডলি বলেন, একসাথে অনেক কয়টা টপিক পড়ানো হয়ে গেল। ম্যাম মাস্টার্টিস আর হচ্ছে ব্রেস্ট এনলার্জমেন্টের মধ্যে যে ডিফারেন্সটুকু আছে এটুকু একটু যদি ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, এই দুটার মধ্যে ডিফারেন্স, রাইট? ব্রেস্ট এনগোর্জমেন্ট হচ্ছে আপনার প্রাইমারি যে কেসটা শুরুতে, যে ব্রেস্ট মিল্ক যদি আটকে যায় ব্রেস্টের মধ্যে, তাহলে যে কন্ডিশন, এন্ড এটার থেকে যখন সিভিয়ার লেভেলে যাবে তখন হচ্ছে ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসে আর ম্যানেজ করার এরকম থাকে না, অনেক বেশি হাই ফিভার থাকে, অনেক টেম্পারেচার বেশি থাকে। ম্যাস্টাইটিসের ডিফারেন্স হচ্ছে আপনার আমরা যে ডাকটা দেখলাম, ডাকটা টোটালি ব্লক হয়ে যায়,
একটু যদি আমরা এখানে দেখি পিকচারে, এই যে দাগগুলো আছে না, মেল দাগগুলো, ব্রেস্ট এনভার্সমেন্টে অল্প অল্প পরিমাণও আসে, কিন্তু ম্যাস্টাইটিসে এটা টোটালি ব্লক হয়ে যায়, ব্লক হয়ে আর কোনো মিল্কই সাপ্রেস হয়ে বাইরে আসতে পারে না, এবং অনেক বেশি ব্যথা থাকে, মানে অনেক বেশি ব্যথা থাকে, জ্বর থাকে। এনভার্সমেন্টে এত বেশি ব্যথা থাকে না। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, পরের টপিকে যাই, একটু ইনফার্টিলিটি। আমরা একদম শুরুতে পড়ছিলাম যে ইনফার্টিলিটি কেন হতে পারে, আপনার পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি ট্রিট না করা হয়, এটা একটা কারণ ছিল। আইইডি যারা ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ছিল। তাহলে এখন ইনফার্টিলিটি হচ্ছে যে একই সঙ্গে হাজবেন্ড ওয়াইফ একই সঙ্গে থাকে এবং প্রায় 1 বছর ধরে চেষ্টা করবে বাচ্চা নেওয়ার জন্য, সেক্স প্র্যাকটিস করে কোনো রকমের বার্থ কন্ট্রোল ছাড়া। বার্থ কন্ট্রোলের মধ্যে যেগুলো আপনার টেম্পোরারি আছে, কন্ডম, পিল, মিনি পিল, তারপরে এমার্জেন্সি পিল, তারপরে ইনজেকশন আছে, কিছু আইইউডি আছে, এই ধরনের কোনো কিছু ইউজ করে না, কিন্তু একটানা 12 মাস চেষ্টা করার পরও রেগুলার সেক্স প্র্যাকটিস, এটা ইম্পর্টেন্ট যে রেগুলার সেক্স প্র্যাকটিস, বাট তারপরও কনসিভ করে না, তখন ইনফার্টিলিটি বলা হয়। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট যে একটু মার্ক করে দেই, যে আপনাদের ভাইবাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে অনেক হয়তো বা 3 মাস, 4 মাস বা 5 মাস, 6 মাস। ইভেন আমরা ইনফার্টিলিটি ডেফিনেশনটা এইভাবে বলি যে যদি 11 মাসও প্র্যাকটিস করে তাও হবে না, কারণ প্রত্যেক মাসে মাত্র 15% চান্স থাকে কনসিভ করার। তো সেক্ষেত্রে যদি আপনাদেরকে ভাইবাতে এটা জিজ্ঞাসা করে যে আপনি আপনি এরকম কেস পাইছেন যে 10 মাস যাবত ট্রাই করতেছে, তাহলে কি এখন সেটাকে আমরা ইনফার্টিল কেস বলবো? তো না, ইনফার্টিলিটি তখনই হবে 12 মাস একটানা ট্রাই করার পরও যদি ডেভেলপ না করে। ইনফার্টিলিটি দুই প্রকার হতে পারে, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মানে কখনোই কনসেপ্ট করে নাই, অনেক ট্রাই করছে দেন কনসেপ্ট করে নাই। সেকেন্ডারিতে হচ্ছে যে কনসেপ্ট করছে এন্ড সেকেন্ড বেবি নিতে গিয়ে আর হচ্ছে না, প্রবলেম হচ্ছে, and তখন এটাকে ইনফার্টিলিটি বলে। সেকেন্ডারি কেসটা এমন যে আপনার ফার্স্ট বেবি হয়েছে, হওয়ার পর অনেকে থাকে না একটা লং টাইম গ্যাপ দেয়, 5 বছর বা 10 বছর কিংবা আরো লম্বা সময় ধরে, তারপর ট্রাই করতে গিয়ে দেখা যায় আর কনসেপ্ট করছে না, তখন এটাকে সেকেন্ডারি বা সাব ফার্টিলিটি বলা হয়। মানে একবার কনসেপ্ট করছে, সেকেন্ড টাইমে ট্রাই করতেছে আর হচ্ছে না, তখন এটাকে সেকেন্ডারি ইনফার্টিলিটি বলে। রিস্ক ফ্যাক্টর মেয়েদের ক্ষেত্রে কি, যাদের এজ একটু বেশি, যদি সিস্টিক ফাইব্রোসিস থাকে, এন্ডোমেট্রিওসিস থাকে, এন্ডোমেট্রিয়ামের আর কি, আর ওভারিয়ান কিছু থাকে যে অ্যানোভুলেটরি সাইকেল, সাইকেলটা যেটা হয় সেখানে ওভুলেশন হয় না, এটা বিভিন্ন রকম হতে পারে, আর ওভাম রিলেটেড থাকতে পারে, এগুলো আপনারা ইন ডিটেলস আরো কেস পাবেন, এগুলোতে যাচ্ছি না। তারপর যদি পিসিওএস থাকে, এটা তো খুবই কমন এখন। এন্ড লং টার্ম এন্ড আনট্রিটেড এসটিআই, দীর্ঘ সময় ধরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আছে, অথবা এটা ঠিকভাবে ট্রিটমেন্ট হয় নাই, মানে আপনার শর্ট টাইমেই হয়েছে, 5 মাস বা 6 মাসের একটা হিস্ট্রি আছে এসটিআই, কিন্তু ট্রিটমেন্ট করা হয়নি কখনো, সেক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আবার একটা কি ট্রিটমেন্ট চলতেছে কিন্তু লম্বা সময় নিয়ে, দেখা যায় যে মা হিস্ট্রি দেয়, এরকমও থাকে, 3 বছর 4 বছর ধরে এসটিআই আছে। তো এরকম কেস থাকলে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আর পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকলে হতে পারে। ছেলেদের ক্ষেত্রে যদি স্পাম কাউন্ট কম থাকে আর যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, এই ধরনের কেস থাকলেও দেখা যায় যে ইজিলি অনেক দ্রুত ইরেকটাইল হয়ে যায়, ইজাকুলেশন খুব ফাস্ট হয়ে যায়, তো পরবর্তীতে ফার্টিলিটি ডেভেলপ করাতে পারে না আর কি। এখন হচ্ছে যে আমরা নর্মালি ইনফার্টিলিটির জন্য কি কি ধরনের টেস্ট করা হয়ে থাকে আমাদের দেশে? সিমেন অ্যানালাইসিস করা হয় ছেলেদের জন্য, যে সিমেনের কাউন্ট দেখা, স্পাম কাউন্টটা কেমন আছে, মোটিলিটি কেমন আছে, মরবিডিটি, দেন মানে শেপটা কেমন, এন্ড সেটা ঠিকঠাক ভাবে মুভ করে কিনা, কাউন্ট কেমন, এই ধরনের সিমেন অ্যানালাইসিস করা হয়। আর হরমোনাল টেস্ট করা হয় কিছু, যে মেয়েদের ক্ষেত্রে লিউটিনাইজিং হরমোন দেখা হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ, প্রজেস্টেরন, এবং অনেক হরমোনাল টেস্ট আছে, এগুলো করা হয় যে কোনো হরমোনের জন্য এটা হচ্ছে কিনা। দেন ইউএসজি করা হয়, ইউএসজি করলে কি হবে, আপনার রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা আছে কিনা, যেটা প্রেগনেন্সির জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেন আইভিএফ, এটা হচ্ছে একটি ইনভেসিভ টেস্ট আর কি, যখন কোনো উপরের কোনোটা দিয়ে আর হয় না, তখন দেখা যায় কি আইভিএফ টেস্ট করা হয়। কিছু ড্রাগ ইউজ করা হয়, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট। এটা দেখা যায় যে
5 দিনের একটা কোর্স থাকে, এটা খাইতে হয়। খাওয়ার মানে এই মেডিসিনটার কোর্স শেষ করার 5 দিন পরে হাজবেন্ড ওয়াইফকে বলা হয় যে আপনারা প্র্যাকটিস করবেন। এইটা দেখা গেল যে ওভাম তৈরি করতে অনেক বেশি হেল্প করে, ইমপ্লেন্টেশনে হেল্প করে। এটার অনেকগুলো আর কি ফাংশন আছে ইজিলি আর কি কনসিভ করার জন্য, যাতে যে কেসগুলো নর্মালি কি হয় যে ওভামটা আছে, সেই ওভামটা হয়তো বা একটাই তো ওভাম, সেটা ম্যাচিউর না বা প্রপার সাইজের না। একইভাবে স্পামের ক্ষেত্রে যদি বলি স্পাম কাউন্টটা ভালো না, কিংবা অনেক কাউন্ট আছে কিন্তু প্রপার অ্যাক্টিভ না স্পাম গুলো, তো এই ক্ষেত্রে দেখা যায় কাপলদেরকে ক্লোমিফেন সাইট্রেট দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট শেষ হওয়ার 5 দিন পর, মানে মোটামুটি একদম ভালোভাবে অ্যাক্টিভ যেন হয় সবকিছু, and তারপরে গিয়ে বলা হয় যে ইন্টিমেট হবেন। এটা একটু আপনারা জেনে রাখবেন যে কি মেডিসিন দেওয়া হয় এবং কতদিন পর, মানে এটার কোনো নিয়ম আছে কিনা। ওকে, এখন আমাদের নার্সিং এ হচ্ছে যে আইভিএফ করতে চায় না পেশেন্টরা, যে এটা অনেক ইনভেসিভ, তারপর অনেক খরচ ব্যয়বহুল, এগুলোর জন্য করতে চায় না। তো এটার জন্য কাউন্সিলিং করতে হবে যদি প্রয়োজন পড়ে, যে আইভিএফ করতেই হবে, আর কোনো অপশন নাই। তারপরে ইউজিং ইউরিন ওভুলেশন ডিটেক্টর কিট, এটা সম্পর্কে কারো কোনো কি আইডিয়া আছে যে ইউরিন ওভুলেশন ডিটেক্টর কিট দেখেছেন কিনা বাংলাদেশে? না, দেখিনি। এটা হচ্ছে ওই যে প্রেগনেন্সির কিট দেখেছেন না, ইউরিনের মধ্যে দিয়ে যে টেস্ট করা হয়, এটা তো হুম। মোটামুটি সবাই দেখছি আমরা। এটা একদম সেম জি, ওই দেখেছি। ধরনের একটা কিট বাংলাদেশেও পাওয়া যায়। এটা হচ্ছে ইউরিনের মধ্যে দিয়ে দেখতে হয় যে ওভুলেশনটা হইলো কিনা, কেমন হইলো। এটা কালার চেঞ্জ হয়ে যায় প্রেগনেন্সির মতো। আচ্ছা, নর্মালি ওভুলেশন কত দিনে হয়? যদি আপনার 28 দিনের সাইকেল হয়, তাহলে পিরিয়ডের 14তম দিনে হচ্ছে বেস্ট ওভুলেশন হয়। তার মানে কনসিভ করার জন্য বেস্ট টাইম কোনটা, এটা আপনাদের ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে আপনার কাছে হয়তো বা কোনো একটা মা আসছে, কনসিভ করতে চাচ্ছে, এখন সে কোন দিনগুলাতে কনসিভ করলে, সেক্স প্র্যাকটিস করলে ইজিলি কনসিভ করবে। অনেকের থাকে না, হাজবেন্ড বাইরে থাকে বা হাজবেন্ড ওয়াইফ আলাদা থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু কাউন্সিলিং এর জন্য আসে যে আমি কোন টাইমটা আমার জন্য বেস্ট, যে আমি যেন ইজিলি কনসিভ করতে পারি। তো সেক্ষেত্রে পিরিয়ডের 14তম দিনটা বেস্ট, আমরা বলি 13, 14, 15, 3 দিন। পিরিয়ডের 13তম দিন, 14তম এবং 15তম, এই 3 দিন হচ্ছে ওভুলেশনের জন্য বেস্ট টাইম। তো এই ডিটেক্টর কিটটা ইউজ করার নিয়ম হচ্ছে ওভুলেশনের 4-5 দিন আগে থেকে টেস্ট করা। টেস্ট করলে তখন দেখা যায় যদি কালার চেঞ্জ হয়, যদি পজিটিভ আসে তার মানে কি যে ওভুলেশন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনার, আর যদি নেগেটিভ আসে তার মানে কি ওভুলেশন পিরিয়ড এখনো শুরু হয়নি। এইটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাজ এ নার্স আর কি আমরা নিজেরা একটা টেস্ট করতে পারি, বা পেশেন্টকে এটা নর্মালি শিখিয়ে দেওয়া হয় যে আপনি এরকম কিট রাখবেন, আপনার ওভুলেশন টাইমটা হিসাব করে এই দিনগুলোতে চেক করে দেখবেন যে ওভুলেশনের চান্সটা কেমন। লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে যাদের ওয়েট বেশি, এন্ড দেন স্মোকিং করে, ইনফার্টিলিটি যে কেস আছে, যেমন এসটিআই যে কারণগুলো আছে, যদি মাল্টিপল সেক্স পার্টনারের হিস্ট্রি থাকে দেন অ্যাভয়েড করতে হবে, এন্ড প্রোটেকশন ইউজ করে প্র্যাকটিস করতে হবে। এগুলো আর কি করা যেতে পারে। এখন থেরাপিউটিক কমিউনিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যাদের ইনফার্টিলিটি ডেভেলপ করে মায়েরা তো অনেক বেশি স্ট্রেসে থাকে, মা বলেন এন্ড হাজবেন্ড ওয়াইফ দুইজন, ইভেন পুরো ফ্যামিলি অনেক বেশি স্ট্রেসে থাকে। তো আমরা এটা পেশেন্টদের সঙ্গে আর কি থেরাপিউটিক একটা কমিউনিকেশন ডেভেলপ করব। ক্লায়েন্টকে আগে একা ডেকে কথা বলতে হবে। ফ্যামিলি সবার সঙ্গে থাকলে দেখা যায় সে প্রবলেমটা খুলে বলতে পারে না, যে তার কি প্রবলেম হচ্ছে। তো তার সঙ্গে কথা বলা, তাকে মন দিয়ে তার কথা শুনতে হবে এবং তাকে ওপেন এন্ডেড কোশ্চেন করতে হবে যে আচ্ছা আপনি আপনার কি মনে হয় কেন প্রবলেম হচ্ছে, বা আপনি কি আদৌ জানেন যে এই টাইমে ইন্টিমেট হইতে হবে, বা কতদিন ধরে প্র্যাকটিস করতেছেন, বা আপনার লাইফস্টাইলের এই সমস্যা আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। অ্যান্ড যে থাকবে আর কি মা বা যে মহিলা থাকবে, ওনার পার্টনারকে অবভিয়াসলি ইনভলভ করতে হবে এবং ফ্যামিলি মেম্বার সবাইকে বোঝাইতে হবে যে আসলে ইনফার্টিলিটি কেসটা ম্যানেজেবল, কিভাবে ম্যানেজ করা যেতে পারে, এটার জন্য সময় লাগবে বা কি কি টেস্ট করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কাউন্সিলিং করতে হবে। তো এই আর কি, আমরা কাউন্সিলিং করার সময় অবশ্যই ফ্যামিলি ইনভলভ করবো। আর ইন্টারন্যাশনাল ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস ডে হচ্ছে 2 নভেম্বর, একটু জেনে রাখবেন।
আর ইনফার্টিলিটির যে অ্যাওয়ারনেস উইক এটা হচ্ছে আপনার 19 থেকে 25 এপ্রিল, এবার 2026 সালে 19 থেকে 25 এপ্রিল চলে গেছে আর কি অলরেডি। আর এখানে কয়েকটা কোশ্চেন একটু দিয়েছি প্র্যাকটিসের জন্য, আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন। আমার মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, যদি কোনো প্রবলেম হয় তো তখন আপনারা আমাকে ওখানে মেইল করতে পারেন। তো এই হলো গিয়ে আজকে টপিক, আমাদের এই কয়টাই টপিক, চারটাই। আমরা একটু যদি রিভিউ করি, যে আমরা দেখলাম পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, লং টাইম যদি কারো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থাকে, সেটা ট্রিটমেন্ট না করলে পিআইডি ডেভেলপ করবে, এন্ড পিআইডি প্রপারলি ম্যানেজ না করলে একটোপিক প্রেগনেন্সি ডেভেলপ করবে, ইনফার্টিলিটি ডেভেলপ করবে। একটোপিক প্রেগনেন্সির আমরা কমন সাইট বললাম যে ইউটেরাসের বাইরে ফ্যালোপাইন টিউবে সবচেয়ে বেশি হয়, এন্ড এটার সাইন সিমটম গুলো খুব ভালো করে পড়বেন। একটোপিক প্রেগনেন্সির যে রাপচার একটোপিক প্রেগনেন্সির সাইন সিমটম কি হয়, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর তারপরে আমরা কিছু কমন ব্রেস্ট কন্ডিশন দেখলাম, এর মাঝে হচ্ছে ফাইব্রয়েড এডিনোমা একটা খুবই বিনাইন টাইপের, এন্ড আপনার ক্র্যাকড এন্ড রিট্রাক্টেড নিপেলের ম্যানেজমেন্ট একটু পড়বেন, খুবই ইজি আছে, আপনারা দু একবার রিডিং করলে পারবেন। তারপর হচ্ছে ল্যাকটেশন ফেলার কিভাবে হতে পারে, আমরা ম্যানেজ করতে পারি কিভাবে, মাকে কাউন্সিলিং করতে হবে, প্রপার পজিশনিং। আর ব্রেস্ট এনগোর্সমেন্ট হচ্ছে কি, ব্রেস্ট মিল্ক যদি আটকে যায় কোনো কারণে, বাচ্চা ঠিকভাবে সাক করছে না, মা টাইম নিয়ে খাওয়াচ্ছে না, হাইজিন মেনটেন করতেছে না, বা যে কোনো কোনো কিছুর জন্য যদি ব্রেস্ট এনগোর্সমেন্ট হয়, এটার কমপ্লিকেশনই হচ্ছে মেস্টাইটিস। আর বললাম কি ইনফার্টিলিটি, যে অ্যাটলিস্ট 12 মাস প্রপারলি সেক্স প্র্যাকটিস করতে হবে কোনো প্রোটেকশন ছাড়া, তারপরও যদি কনসিভ করতে না পারে তাহলে সেটা ইনফার্টিলিটি। প্রাইমারি সেকেন্ডারি বললাম আমরা। আর এখান থেকে নার্সিং এডুকেশনটা একটু ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে আর কি ইনফার্টিলিটি রেটটা কমাইতে পারেন। এই হলো আপনাদের কোশ্চেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, যতটুকু বললাম এর মাঝে। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে একটু কাইন্ডলি জানান। আমি কি ক্লাস শেষ করব? আপনাদের কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে ফেলবো। Okay. আচ্ছা, আশা করছি কারো কোনো প্রবলেম নাই। তারপর আপনারা লেকচারটা দেখবেন, আমি পিডিএফ শেয়ার করে দিব কিছুক্ষণের মধ্যেই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পড়েন ভালো করে। আচ্ছা আচ্ছা। বেস্ট হ্যাঁ। অফ লাক। ওয়ালাইকুম আসসালাম।